সবাই সিডব্লিউ কপি নিবে। স্যার আর হ্যাঁ, সেমিকোলনের ইকুয়েশনটা আরেকবার একটু কষ্ট করে বুঝিয়ে দিবেন। কোন নিয়মটা বলছো? স্যার প্রথম আর দ্বিতীয় সেমিকোলন। সরি, বুঝতে পারিনি। তোমার হলো ওখান থেকে আমি ভয়েসটা ক্লিয়ার পাচ্ছি না। স্যার সেমিকোলনের প্রথম আর দ্বিতীয় আরেকবার একটু কষ্ট করে বুঝিয়ে দিবেন। সেমিকোলনের প্রথম রুলটা ওকে। আচ্ছা সেকেন্ড তো ঠিক আছে, দেখো সবাই স্ক্রিনে, আমি একটু সংক্ষেপে তাহলে সেমিকোলনটা নিয়ে আলোচনা করছি। দেখো কতটুকু বোঝানো হয়েছে। আচ্ছা দেখো, প্রথম রুলটাকে বলা হচ্ছে সেমিকোলন এর সময় কতটুকু হবে, কতটুকু আমরা বিরতি দেব সেমিকোলনে। কমা এর চেয়ে অধিক সময় বিরতি দেওয়ার ক্ষেত্রে আমরা সেমিকোলন ইউজ করি, ঠিক আছে। কমা এর চেয়ে একটু বেশি সময় ব্যয় করার ক্ষেত্রে আমরা সেমিকোলন ব্যবহার করি। এক নাম্বার রুলে বলা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। এটা বুঝতে হলে তোমাদের একটু কনজাংশনের চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। কনজাংশন হচ্ছে এমন শব্দ, এমন পার্টস অফ স্পিচ যা দুটি সেন্টেন্সকে, দুটি শব্দকে, দুটি ফ্রেজকে অথবা দুটি ক্লজকে একত্রিত করে। বুঝতে পেরেছো? তো কনজাংশন আসলে সাধারণত আমরা দুই ধরনের করে থাকি। সেন্টেন্স বেসড, স্ট্রাকচার বেসড আমরা কনজাংশন দুই ধরনের পেয়ে থাকি। একটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। তো কোঅর্ডিনেট কনজাংশন গুলো কি কি সেগুলো জানলেই হবে, এটা বুঝতে পারবে। কোঅর্ডিনেট কনজাংশন সাধারণত আমরা ব্যবহার করি and, but, or, therefore, yet, however, so, still, nevertheless। এই কনজাংশন গুলো কোঅর্ডিনেট কনজাংশন। বুঝতে পেরেছো? তো এখানে বলা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন বাদ দেওয়ার পর সেই জায়গাতে রিপ্লেস করতে পারি আমরা সেমিকোলন। ক্লিয়ার বিষয়টা? তাহলে তোমাকে কোঅর্ডিনেট কনজাংশন গুলো কনজাংশনের চ্যাপ্টার থেকে পড়ে নিতে হবে। কোঅর্ডিনেট কনজাংশন গুলোকে কনজাংশনের চ্যাপ্টার থেকে পড়ে নিতে হবে তোমাকে, তাহলে তুমি এই রুলটা বুঝতে পারবে। এখানে বলা হচ্ছে দেখো, we went to the playground, we played football, we enjoyed ourselves। তো এখানে এই যে সেমিকোলন গুলো ইউজ করা হলো, এগুলোকে কার পরিবর্তে ব্যবহার করা হয়েছে, কোন কনজাংশনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে, সেই কনজাংশনটি হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। যেমন এখানে and বাদ দিয়ে এটাকে পড়া হয়েছে। আমরা যদি এভাবে বলি we went to the playground and we played football and we enjoyed ourselves, এগুলো and এর পরিবর্তে ব্যবহার করা হয়েছে। and নিঃসন্দেহে একটি কোঅর্ডিনেট কনজাংশন। তো কোঅর্ডিনেট কনজাংশন এর পরিবর্তে আমরা সেমিকোলন ব্যবহার করে থাকি। ক্লিয়ার? यस सर। ওকে ওকে। তো আমরা গতদিনে কোলনের ব্যবহারটা শিখছিলাম, আজকেও আমি আলোচনা করব কোলনের ব্যবহার নিয়ে। প্রথমে আমরা বলেছি যে আমরা গতকাল এক নাম্বার রুলটা পড়েছিলাম যে পূর্ববর্তী কোনো সেন্টেন্সের বিষয়ে কোনো উদ্ধৃতি, উদাহরণ ও ব্যাখ্যা প্রদান করতে হলে সেই ব্যাখ্যা শুরু করার আগে আমাদেরকে কোলন ব্যবহার করতে হবে। যেমন এখানে দেখো এক্সপ্লেইন দ্য সেন্টেন্স, তোমাকে এই সেন্টেন্সটিকে এক্সপ্লেইন করতে বলা হয়েছে, তাহলে এই সেন্টেন্সটির আগে আমরা কোলন ব্যবহার করব। এরপর আবার কি বলা হচ্ছে, উদাহরণ দিতে ও কিন্তু উদাহরণ দেওয়ার পূর্বেই কোলন ব্যবহার করতে হয়। যেমন there are two kinds of voice, দুই ধরনের ভয়েস রয়েছে, সেগুলো উল্লেখ করা হয়েছে এই যে এক নাম্বার দুই নাম্বার। তো এগুলো উল্লেখ করার আগে এখানে কোলন ব্যবহার করা হয়েছে। এক নাম্বার অ্যাক্টিভ ভয়েস, দুই নাম্বার হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে ভয়েসের আমরা প্রকারভেদটা পেলাম, তো এই প্রকারভেদ দেওয়ার আগে কোলন ব্যবহার করা হয়েছে। ওকে, আচ্ছা, একটা সবচেয়ে কমন এবং সহজ নিয়ম এখানে দেখো, ডায়ালগ বা ড্রামাতে বক্তার নাম এবং তার কথার মধ্যে
কোলন ব্যবহার করা হয়। এটা সহজভাবে আমরা বলতে পারি, আমরা প্রথম দিকে একটা ডায়ালগ করেছিলাম টিচার এবং স্টুডেন্টের মধ্যে, তাই না? তো এখানে ডায়ালগ বা ড্রামা অর্থাৎ নাটক, অর্থাৎ নাটকের যে প্রত্যেক হ্যাঁ 2 নাম্বার রুলটা লিখে ফেলবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। 2 নাম্বার রুলটা আচ্ছা কি হবে? 2 নাম্বার রুলে লিখবা ডায়ালগ বা ড্রামাতে বক্তার নাম এবং তার কথার মধ্যে সেমিকোলন বসে। অর্থাৎ এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, ডায়ালগ বা ড্রামা অথবা প্লেতে যে ক্যারেক্টার গুলো থাকে, যে ব্যক্তিগুলোর নাম থাকে, সেই ব্যক্তি বা ক্যারেক্টারের নামের পর কোলন বসে এবং কোলনের পর সেই ক্যারেক্টারের কথাগুলো উল্লেখ করা হয়। তারপর নেক্সট লাইনে যখন আবার একজন ক্যারেক্টার আসবে তখন তার নামের পর কোলন বসবে এবং তার কথাগুলো শুরু হবে কোলনের পর। এখানে দেখো ডায়ালগ, এখানে লেখা আছে বকুল, হাউ আর ইউ? মুকুল, আই এম ফাইন। তাহলে বকুল এবং মুকুলের মধ্যে একটা ডায়ালগ রয়েছে। দেখো বকুল একটা ডায়ালগের চরিত্র, ক্যারেক্টার, তার নামের পর কোলন দেওয়া হয়েছে এবং তার কথাগুলো কোলনের পর ব্যবহার করা হয়েছে। এরপর মুকুল কথা বলেছিল, আই এম ফাইন, সে রিপ্লাই দিয়েছে। মুকুলের নাম, এটা একটা ক্যারেক্টার, সেই নামের পর কোলন দেওয়া হয়েছে এবং তার কথাগুলোকে কোলনের পর লেখা হয়েছে। তাহলে বক্তা এবং তার মুখ থেকে বের হওয়া কথার মাঝে কোলন ব্যবহৃত হয়। ক্লিয়ার? দুটি বিষয়টি বুঝতে পেরেছো? ওকে, আমরা 3 নাম্বার রুলটা, সেমিকোলনের 3 নাম্বার রুলটা লিখি, এটা আমি ব্যাখ্যা করলে বুঝতে পারবে। এখানে বলছে গণনা করতে এক এক করে বলে যাওয়ার সময় এক্সাম্পলস অফ অ্যাডজেক্টিভ আর। তাহলে দেখো এখানে আমরা রুলটা এভাবে লিখে দিব, গণনা করতে এক এক করে বলে যাওয়ার সময় আমরা কোলন ব্যবহার করব। গণনা করে, যেমন 1 2 3 এই সিরিয়ালি যখন আমি কোনো কিছুর एग्जांपल দিতে যাচ্ছি তখন প্রত্যেকটা एग्जांपलेর প্রত্যেকটা ওয়ার্ডের মাঝে মাঝে আমরা কি ব্যবহার করব? কোলন ব্যবহার করব। তোমরা এটা কিভাবে লিখে দিবে? গণনা করতে এক এক করে বলে যাওয়ার সময় কোলন ব্যবহৃত হয়, প্রত্যেকটি ওয়ার্ডের পরপর কোলন ব্যবহৃত হয়। লিখেছে সবাই? স্যার এখনো হয়নি, আরেকটু আছে। আচ্ছা একটু তাড়াতাড়ি করো, নেক্সট পেজে যাব। আজকে স্টুডেন্ট সংখ্যা খুবই কম। সবাই কি ঈদের ছুটি আগে ভাগে নিয়ে ফেলেছে নাকি নিজে থেকে? আচ্ছা রুলটা লিখেছো, 3 নাম্বার রুল লিখেছো সবাই? यस স্যার। আচ্ছা দেখো ইউজ অফ কোলনের 3 নাম্বার রুলটা আমি আরেকবার বলছি। গণনা করতে এক এক করে বলে যাওয়ার সময়, গণনা করতে এক এক করে বলে যাওয়ার সময় প্রত্যেক ওয়ার্ডের মাঝে কোলন বসে। এই তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে? তোমরা একটু বলো তো ক্লাস 6 জুপিটারে যারা আছে অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে কিনা? তো দেখো এখানে আমরা এক এক করে বলে যাওয়ার সময় কিভাবে বলি, যেমন এখানে एग्जांपल्स অফ অ্যাডজেক্টিভ আর গুড, ওয়াইজ, ইন্টেলিজেন্ট। দেখো আমরা তোমাকে যদি বলি কয়েকটি অ্যাডজেক্টিভের উদাহরণ দাও অথবা কয়েকটি নাউনের উদাহরণ দাও, তাহলে
তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি বলো তো কয়েকটি নাউনের উদাহরণ দাও, তখন তুমি কিন্তু মনে করবে আর বলবে বলবা রঙিন, ফ্লাওয়ার, ফ্যান, লাইট। এই যে আমরা 1 2 3 4 এরকম গুনে গুনে যাচ্ছি, কিন্তু মনে হচ্ছে না যে মনে করে করে কথাগুলো বলছি। তো এরকম একই রকমের ওয়ার্ড যখন তুমি গণনা করে করে বা মনে করে করে কিছু বলবে, যে গ্যাপটা, যে সময় বিরতিটা দিবে, এটা লিখে প্রকাশ করার সময় আমরা এখানে কোলন ব্যবহার করব। প্রত্যেকটা ওয়ার্ডের মাঝে মাঝে আমরা কি ব্যবহার করব? কোলন ব্যবহার করব। এখানে দেখো, এই যে एग्जांपल দেওয়ার আগে, एग्जांपल দেওয়ার সময় আমরা কোলন তো একটা ন্যাচারালি ব্যবহার করি। তারপর হচ্ছে যে গুড বললাম একটা অ্যাডজেক্টিভের নাম, ওয়াইজ বললাম একটা অ্যাডজেক্টিভ, ইন্টেলিজেন্ট বললাম আরেকটা অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভ গুলোকে আমরা কোলন দিয়ে দিয়ে আলাদা করে দিব, বিকজ এগুলো মনে করতে আমাদের একটু সময় লেগেছে। বুঝতে পেরেছো? কমা ব্যবহার করি কিনা সেটা বুঝতে পারছো? সময়টা বুঝবো কিভাবে? পরীক্ষার সময় আসলে শুনো, পাঞ্চুয়েশন মার্কটা হচ্ছে কি, তুমি কিভাবে তোমার মনোভাবটা প্রকাশ করতে চাচ্ছ পরিষ্কারভাবে, সেটার লিখিত রূপটা আমরা এখানে বুঝতে পারছি। আর যখন তুমি কথা বলবে, তখন কথা বলার সময় তুমি যে সময় বিরতিটা দিচ্ছ, সেটা আমরা খেয়াল করে বুঝতে পারবো যে এখানে আমরা যদি তোমার কথাটাকে লিখিত রূপ দিতাম, তাহলে এটিতে কোলন বসতো অথবা কমা বসতো অথবা নোট অফ এক্সক্লেমেশন বসতো। যেহেতু আমরা মুখে বলার সময় এগুলো দেখা যায় না, তখন আমরা বুঝতে পারি না যে এখানে আসলে কোন পাঞ্চুয়েশন মার্কটি বসবে। কিন্তু যারা পাঞ্চুয়েশন মার্ক এর ব্যবহার সম্পর্কে জানবে এবং কোন পাঞ্চুয়েশনের জন্য কতটুকু সময়ে বিরতি দিতে হয় সেটা জানা থাকবে, তার কথার মধ্যেই কিন্তু এটা প্রতীয়মান হবে। আমরা শুনে বুঝতে পারবো যে এই কথার মাঝে আসলে কোন পাঞ্চুয়েশন মার্কটি ইউজ করা হবে। বুঝতে পেরেছো? প্রিয় শিক্ষার্থীরা, রিপ্লাই করো। ইয়েস স্যার। ওকে, এই যে এখানে দেখো আমি কিভাবে করছি, আমি এখানে 3 নাম্বারটাতে কিভাবে করছি তোমরা শুনেই বুঝতে পারবে যে আমি সময়টা কিভাবে। এখানে বলা হচ্ছে যে এক্সাম্পলস অফ অ্যাডজেক্টিভ আর গুড, ওয়াইজ, ইন্টেলিজেন্ট। এই যে আমি কিন্তু বললাম না গুড, ওয়াইজ, ইন্টেলিজেন্ট, এত তাড়াহুড়া করে বলেছি কি? বলিনি। আমি বলছি গুড, এভাবে মনে করো আঙ্গুলে আমরা অনেক সময় আঙ্গুলের ভাঁজে ভাঁজে আঙ্গুল রেখে আমরা অনেক সময় গুনে গুনে বলি যে গুড, ওয়াইজ, ইন্টেলিজেন্ট, অনেস্ট, স্মার্ট, হার্ড ওয়ার্কিং। এই যে অ্যাডজেক্টিভ গুলোর কথা আমি মনে করে করে বলছি, এখানে একটা সময় আমাদের ওয়েস্ট হচ্ছে, একটা সময় বিরতি পাচ্ছি। এই বিরতিটা দেওয়ার জন্য আমরা লিখিত আকারে যখন এটা প্রকাশ করব তখন কোলন ব্যবহার করব। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, তো আমরা এখন হাইফেন ব্যবহারের নিয়মে চলে যাব। দেখো, হাইফেন ব্যবহারের আমরা 3টা নিয়ম শিখলে মোটামুটি আমাদের পাঞ্চুয়েশন মার্ক সম্পর্কে মোটামুটি ধারণা হয়ে যাবে। আর তোমরা মাঝে মধ্যেই বই খুলে এটা বাসায় পড়বে, প্র্যাকটিস করবে, তাহলে আস্তে আস্তে এটা বিষয়ে তোমাদের কনফিউশন দূর হবে। ঠিক আছে? দেখো, হাইফেনটা এবং ড্যাশ এই এক পেজে দিয়েছি। দেখো, হাইফেনটা একটু ছোট আর ড্যাশটা একটু বড়, তাই না? তো হাইফেনটা একটু ছোট, ড্যাশটা একটু বড়, এটা মনে রাখবে। দেখো, কম্পাউন্ড ওয়ার্ড এর বিভিন্ন অংশ যুক্ত করতে 1 নাম্বারটা লিখবা হাইফেন, ইউজ অফ হাইফেন। 1 নাম্বার রুল সবাই লিখে ফেলো সিডব্লিউ কপিতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লিখতেছো তোমরা সবাই? আমি কোনো রিপ্লাই পাচ্ছি না। আছো কি সাথে? ক্লাসে আছো সবাই? Yes sir. Yes sir. আচ্ছা, সবাই দেখো, 1 নম্বরে আমি বুঝিয়ে দিচ্ছি কম্পাউন্ড ওয়ার্ড কি। আমি কম্পাউন্ড ওয়ার্ডটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে বলা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ডের বিভিন্ন অংশ যুক্ত করতে তাদের মাঝে হাইফেন ব্যবহৃত হয়। কম্পাউন্ড ওয়ার্ডের বিভিন্ন অংশ যুক্ত করতে তাদের মধ্যে হাইফেন যুক্ত হয়।
লিখছো এতটুকু? স্যার এখনো হয় না, লিখেছো? স্যার আরেকটু আছে। আচ্ছা, এখন দেখো আমি উদাহরণ দিলেই বুঝতে পারবে। এখানে দেখো কিছু ওয়ার্ড, ফাদার ইন ল, এখানে ফাদার একটা ওয়ার্ড আলাদা। আমরা যদি আলাদা করে চিন্তা করি তাহলে ফাদার একটা ওয়ার্ড, ইন একটা ওয়ার্ড, ল আরেকটা ওয়ার্ড। কয়টা ওয়ার্ড আছে এখানে? তিনটা ওয়ার্ড, কিন্তু এক অর্থে ব্যবহৃত হয়েছে। there are three words but it has only one meaning। যখন কোন শব্দগুচ্ছের মধ্যে যখন কোন আমরা অনেকগুলো শব্দ একসাথে পাচ্ছি কিন্তু তার মানে একটা, সেই ওয়ার্ডটিকে কম্পাউন্ড ওয়ার্ড বলে। অর্থাৎ এখানে তিনটা শব্দ মিলে এক শব্দে পরিণত হয়েছে। ফাদার ইন ল, এটাকে আমরা তিনটা ওয়ার্ড বলতে পারবো না, এটা একসাথে এক ওয়ার্ড। তো ইনটাকে যুক্ত করা হয়েছে দেখো হাইফেন দিয়ে, ফাদার ইন ল। দেখো ইন ল মানে হলো আইনি প্রক্রিয়ায় যেটা হয়। তো ফাদার ইন ল মানে হচ্ছে শ্বশুর, মাদার ইন ল শাশুড়ি। এগুলো হলো একটা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এবং একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের এই শ্বশুর শাশুড়ি হয়, তাই না? তো এই শব্দগুলো ন্যাচারালি আমরা আলাদা আলাদা করে ইউজ করতে পারি, কিন্তু এটা একটা অর্থ শ্বশুর এবং শাশুড়ি অর্থে এখানে আমরা এক অর্থে ব্যবহার করেছি বিধায় বানাইছি জুম বানাইছি আমি আমার দোকান আমি কি জানি ঢুকাইছে আমি কি জানি স্যার রিদওয়ান মোল্লা শব্দ করছে। রিদওয়ান মোল্লা মাইক্রোফোন মিউট করে কথা বলো তুমি। আচ্ছা রিদওয়ান মোল্লা ক্যামেরা অন করে দাও। দেখি সোজা করে কি প্রবলেম। আচ্ছা দেখো, তো যখন আমরা একাধিক ওয়ার্ড একসাথে এক অর্থে ব্যবহার করব তখন এই শব্দগুলোর মাঝে আমরা হাইফেন দেব, ঠিক আছে? যেমন আমি যদি বলি 7 ইয়ার চাইল্ড, 7 ইয়ার চাইল্ড, তাহলে 7 ইয়ার এর মাঝে আমি একটা হাইফেন দেব। তো একাধিক শব্দ একত্রে যখন এক অর্থে ব্যবহৃত হয় তখন তাকে কম্পাউন্ড ওয়ার্ড বলা হয়। এই কম্পাউন্ড ওয়ার্ডের মাঝে হাইফেন ব্যবহার করতে হয়। বুঝতে পেরেছো সবাই? ওকে, স্যার আবার একটু বলবেন? স্যার আবার একটু বলবেন? তো আরেকটু বলবো, কম্পাউন্ড ওয়ার্ড কি? যখন একাধিক ওয়ার্ড একত্রে সংযুক্ত হয়ে এক অর্থে ব্যবহৃত হয় তখন সেটি কম্পাউন্ড ওয়ার্ড। এবং কম্পাউন্ড ওয়ার্ডের এই অংশগুলো হাইফেন দিয়ে যুক্ত হয়, ঠিক আছে? যেমন ফাদার ইন ল, ইন ল একটা কথা আর মাদার বা ফাদার হলো আরেকটা কথা। এদের মাঝে আমরা কি ব্যবহার করেছি? হাইফেন ব্যবহার করেছি, হ্যাঁ রাইট। তাহলে ব্রাদার ইন ল, সিস্টার ইন ল এগুলো আমরা দিতে পারি। তারপরে আমরা বলতে পারি যে 8 ইয়ার ওল্ড চাইল্ড, তারপরে হলো 2 ইয়ার ওল্ড চাইল্ড। এই ধরনের শব্দগুলোর মাঝে আমরা হাইফেন ব্যবহার করে থাকি। বুঝতে পেরেছো? তো আমরা এইখানকার হাইফেনের একটা রুল জানলেই হবে, 2 নাম্বারটা আমরা জানবো না, 2 নাম্বারটা আমরা জানবো না। এখানে আরেকটা বিষয় থাকে, যেমন ছত্রের শেষে কোনো ওয়ার্ড লেখা সম্পূর্ণ না হলে তার মাঝে হাইফেন বসে। তোমরা জানো যে, হ্যাঁ বলো। ছত্র মানে কি? ছত্র মানে হচ্ছে দেখো এই যে এখানে এক লাইনে লেখার কথা ছিল আই স হিম ইয়েস্টারডে, দেখো এখানে মাত্র দুটো ওয়ার্ড আসছে, তারপরের লাইনে আবার আসছে হিম ইয়েস্টারডে। তো এটা একসাথে থাকার কথা ছিল, অর্থাৎ এখানে শুরু হয়ে আই স হিম ইয়েস্টারডে এক জায়গায় সেহেতু রাইট। এখানে আমরা এক লাইনে শেষ করতে পারিনি, এরকম অসম্পূর্ণ বোঝাতে আমরা মাঝে হাইফেন ব্যবহার করি।
তার মানে আমার অ্যাটেনশনটা থাকে যে এরপরে আরো কোনো ওয়ার্ড আছে বা কোনো অংশ বাকি আছে যেটি পরে লেখা হয়েছে। বুঝতে পেরেছো স্যার সবাই? এগুলোটা লিখে নিব। ইয়েস স্যার। তাহলে লিখে নাও সহজ আছে। আবার অনেক সময় আমরা একটা ওয়ার্ডে 3-4টা লেটার লিখেছি কিন্তু জায়গা হচ্ছে না, পরে বাকি না আমরা স্যার পেছনে এই লিখেছি, রুল সেই টুলটাও ক্ষেত্রে লিখে নেব। হ্যাঁ লিখে নাও সবাই, লিখে নাও, এটা সহজ একটা নিয়ম। স্যার হ্যাঁ বলো। স্যার স্যার ছত্র মানে কি? ছত্র মানে লাইন, কবিতার ছত্র আছে, কবিতার লাইন আছে, এক অর্থে ব্যবহৃত বিশেষ একটা অংশ। ওকে ইয়েস স্যার। ওকে দেখো, তো এই লাইনটা দেখলেই বুঝতে পারছো যে আই স এর পরেই থাকার কথা ছিল আই স হিম ইয়েস্টারডে। তোমরা এই স এর পর একটা হাইফেন দিবা, এখানে দেয়া হয়নি, এটা মিসিং হয়েছে। ওকে এক্সাম্পলে এখানে স এর পর একটা হাইফেন দাও। ওকে আমরা ইউজ অফ ড্যাশে চলে যাই, আজকে ক্লাসটা শেষ করে ফেলবো পাংচুয়েশনের উপর। আর 4 মিনিট বাকি আছে, তোমরা একটু দ্রুত লেখো। স্যার লেখা শেষ। লেখা শেষ। দেখো আমরা ইউজ অফ ড্যাশ এটা দিয়ে চলে আসবো, তোমাদের ফোকাসটা এখন চলে আসবে ইউজ অফ ড্যাশ। কেউ কি স্ক্রিনে লাগাচ্ছো? আমি কিন্তু একটা স্পট পেয়েছি অলরেডি, স্ক্রিনে কেউ দাগ দিবে না। দেখো তো আমরা ইউজ অফ ড্যাশে চলে আসি, ড্যাশটা হচ্ছে হাইফেনের চেয়ে একটু বড়। তাহলে চিন্তায় বা ভাবনায় আকস্মিক পরিবর্তন বোঝাতে সেন্টেন্স এর মধ্যে ড্যাশ বসে। অর্থাৎ আমি এক ধরনের চিন্তা করছিলাম, আনন্দের মধ্যে আছি, হঠাৎ করে একটা কষ্টের বা দুঃখের কথা মনে পড়লো, অথবা কারো মিজারি সম্পর্কে আমার মনের মধ্যে একটা উকি দিল, তখন আমি কিছু যদি বলে থাকি সেই ব্যাপারে, সেই চিন্তা ভাবনায় যাওয়ার আগে হাইফেন বসে। অর্থাৎ আমাদের ভাবনায় বা চিন্তায় যখন আকস্মিক পরিবর্তন আসে, তখন সেই পরিবর্তনের মাঝে আমরা ড্যাশ ব্যবহার করি। বিষয়টি উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। দেখো এখানে একটা ওয়ার্ড, এখানে একটা সেন্টেন্স দেয়া আছে, ইফ আই হ্যাড নট লস্ট অল মাই ওয়েলথ। এখানে বলছে আমি যদি আমার সমস্ত সম্পত্তি না হারাতাম। একজন কি ভাবতেছে, অতীতে তার অনেক সহায় সম্পত্তি হারিয়ে গেছে, টাকা কড়ি হারিয়ে গেছে। একজন তার অতীতে অনেক টাকা কড়ি অর্থ হারিয়ে ফেলেছে, সেটা নিয়ে সে এখন বর্তমানে সে একটু দুশ্চিন্তা করছে, ভাবছে ইস আমার যদি এত সব টাকা পয়সা হারিয়ে না যেত, এরকম ভাবছিল। ভাবার পর এখন বুঝতে পারছে যে এই অতীতের ভাবনাটা নিরর্থক, এটা ভেবে কোনো লাভ নেই। একটু আগে কি তার মন খারাপ ছিল, একটু আগে তার মন খারাপ ছিল, সে এই কথাটা ভেবে অনেক বিষণ্ণ ছিল, মন খারাপ ছিল, স্যাড মুডে ছিল। কিন্তু পরক্ষণেই যখন বুঝতে পারলো যে যা হবার তা হয়ে গেছে, লেট বাইগন বি বাইগন, তো যা হবার তা হয়ে গেছে, এখন আমি অতীতের কষ্টের কথা চিন্তা করছি কেন, এতে তো করে কোনো লাভ নেই। তো সেই জন্য সে আবার পরক্ষণে বলছে কি, বাট ওয়াই থিংক অফ দ্য পাস্ট, আমি কেন অতীতের কথা ভাবছি, এটা ভেবে তো লাভ নেই। দ্যাট মিন্স এই কথাটা বলে সে এখন কি আগের কষ্টের কথা ভুলে যাচ্ছে। তো তাহলে কি ছিল, তার চিন্তায় প্রথমে একটা কষ্টের ভাবনা ছিল, একটা দুঃখের ভাবনা ছিল, কিন্তু পরক্ষণে সেটাকে সে সান্ত্বনার বাণীতে পরিণত করেছে। অর্থাৎ আগের সেই কষ্টটা এখানে আর নেই। স্যার আমাদের বুঝতে পেরেছো সবাই? শেষ। আবার বুঝিয়ে দিবেন। আচ্ছা আমি এটা বলে তাহলে শেষ করি, আরেকটা দিন সময় লাগবে, বুঝতে পেরেছি। দেখো এখানে বলা হচ্ছে ইফ আই হ্যাড নট লস্ট অল মাই ওয়েলথ, যদি আমার টাকা কড়ি সব অর্থ সম্পদ হারিয়ে না যেত। এই কথাটা ভাবছে আর সে মনে মনে কি কষ্ট পাচ্ছিল, তাই না?
Yes, sir. হ্যাঁ, এরপরে সে আবার কি করলো, বাট হোয়াই থিংক অফ দ্য পাস্ট, এরপরে সে নিজেকে সান্ত্বনা দিচ্ছে। এতক্ষণ সে কি কষ্ট পাচ্ছিল, এখন সে নিজেকে সান্ত্বনা দিচ্ছে, কষ্টটাকে ভুলে যাচ্ছে। ভুলে গিয়ে কি বলছে, কিন্তু আমি কেন অতীতের কথা ভাবছি, এটা ভেবে লাভ কি। সে নিজেকে সান্ত্বনা দিল। তাহলে এই সান্ত্বনা দেওয়ার সময় তার কি আগের চিন্তা আবার কষ্টটা থাকলো? No, sir. থাকলো না। তাহলে তার চিন্তার পরিবর্তন হয়ে গেল পরের অংশে। এই যে তার চিন্তার পরিবর্তন হলো, তাহলে চিন্তার পরিবর্তন হওয়ার মাঝে আমরা এই হাইফেনটা ব্যবহার করি। বুঝতে পেরেছো সবাই? ড্যাশটা ব্যবহার করব। Yes, sir. বুঝেছি। ভেরি গুড। তাহলে আমরা এরকম যখন চিন্তা ভাবনা করি, যেমন তুমি একটা রাস্তা দিয়ে কার যাচ্ছে, অনেক দামি মার্সিডিজ বেঞ্জ, হ্যাঁ, একটা কার যাচ্ছে। এখন তুমি চিন্তা করছো, ইস আমার যদি এই কারটি থাকতো। এখন তুমি পরবর্তীতে চিন্তা করছো, না না এই গাড়ি নিয়ে আমি কি করব, আমার যা আছে তাতেই এনাফ। তখন কি তুমি পরের ভাবনাটাতে তুমি কিন্তু নিজে সান্ত্বনা দিলে নিজেকে, এবং আগের যে আফসোস কষ্টটা সেটা ভুলে গেলে। এরকম চিন্তার হঠাৎ করে পরিবর্তন হওয়ার মাঝে আমরা ড্যাশ ব্যবহার করব যদি সেটা লিখে প্রকাশ করি। ঠিক আছে, বুঝতে পেরেছো? Yes, sir. ওকে, তাহলে আমি Yes, এখন sir. ডায়েরি, Sir. হ্যাঁ ডায়েরি দিব, তোমরা সবাই ডায়েরিটা লিখে নাও। ওকে। আচ্ছা, গত দিনে আমরা ডায়েরিতে কি দিয়েছিলাম? রিটেন পার্ট। রিটেন পার্টে কি দিয়েছিলাম? ডায়েরি। Rules of semicolon. সরি, বুঝি নাই। Rules of semicolon. না, এটা তো ছিলই, আর কোনো রাইটিং পার্ট দেইনি। No, sir. তাহলে আজকে একটা রাইটিং পার্ট নিয়ে নাও ইংলিশ সেকেন্ড পেপারের সাথে। জি স্যার, ওকে। ঠিক আছে, আগামী দিনে তো আমার আর বেশি সময় লাগবে না এটা ক্লাস শেষ করতে, কাজে আমি তোমাদের কাছ থেকে রাইটিং পার্টটা নিতে পারবো। তোমরা আগামী দিনে একটা কম্পোজিশন আমাকে দিবা, সেটা হচ্ছে আর ভিলেজ মার্কেট করবা। ঠিক আছে, আর ভিলেজ মার্কেট কম্পোজিশন ডায়েরি লেখো। স্যার এটা কি বই থেকে? আর ভিলেজ মার্কেট লার্ন ক্লাস সিডাব্লিউ লার্ন ক্লাস সিডাব্লিউ লার্ন, এটা তোমাদের কাজ। ওকে, ওকে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। স্যার Love you, sir. স্যার আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি শুনতে পাচ্ছি না তোমাদের কথা। হ্যাঁ বলো, কেউ কিছু বলছিলে? স্যার এ ভিলেজ মার্কেট এটা কি বই থেকে পড়বো? জি, তোমাদের অ্যাডভান্স লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ বইয়ে এটি আছে। কম্পোজিশন হাফ ইয়ারলি এক্সামিনেশনে কিন্তু কম্পোজিশন থাকবে। পেজটা এই মুহূর্তে মনে করতে পারছি না, একটু খুঁজে নিবেন। ঠিক আছে, জি স্যার। আমার সাথে বই নেই। ঠিক আছে, তো এটা এই কম্পোজিশন কিন্তু 12 মার্কস ক্যারি করবে, কাজেই এটা একটা ইম্পর্টেন্ট আইটেম তোমাদের পরীক্ষায় ভালো করার জন্য। ঠিক আছে, ওকে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।